মুহূর্তে আমরা রয়েছি সেই ঐতিহ্যবাহী যে বাড়ি, প্রভু বাড়ি, সেই বাড়ির প্রাঙ্গণে কিন্তু আমরা পৌঁছে গেছি। আশ্রমের একদম নাট মন্দিরের মাঝখানে বসে আছি। আর সেই প্রভু বাড়ির যিনি প্রধান রয়েছেন মাধবানন্দ গোস্বামীজি, তার কাছে জানবো যে তর্পণটা এই মহালয়া পুণ্যলগ্নে কেন তর্পণ করা হয় সেই বিষয়টা জানবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই সময়টা আমাদের দিচ্ছেন। প্রণাম জানবেন প্রথমেই। জানবো তর্পণটা কেন করা হয়। আমি এই প্রভু বাড়ির মাধবানন্দ গোস্বামী। তর্পণ হচ্ছে এই পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা। এমনিতে আমরা জানি ব্রাহ্ম মুহূর্ত যেটা, সেকে এই সময় আমরা সবাই জানি যে ব্রাহ্ম মুহূর্তে আমরা বাচ্চাদের বলি যে তো সকালে ওঠো, বলি না? এই সময় সমস্ত দেবদেবীরা আসে নিচে স্নান করতে আসে, তাই সেই সময় যে পরিবেশটা, আবহাওয়াটা খুব ভালো থাকে। আমরা বাচ্চাদের বলি না সকালে ওঠো, পড়তে বসো, মনে থাকবে, এই হচ্ছে কারণ। তো এই দিনে, আজকের যেই দিনে আমাদের যে পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে তারা চলে আসে এই দিনেই জল নেওয়ার জন্য। তো এই দিনে সবারই উচিত তর্পণ করা, অর্থাৎ যে পুরুষরা চলে গেছে তাদের উদ্দেশ্যে জল দান করা, তিল তুলসী দান করা। তাই আমরা এই দিনেই সবাই তর্পণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে। আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে এই প্রভু বাড়িতে দীর্ঘদিন ধরে, অনেক বছর ধরে মায়ের আরাধনা হচ্ছে। যেহেতু আজকে মহালয়া, তার মানে আর 7 দিন পরেই কিন্তু মা কিন্তু আসছেন এই মর্তে পূজিতা হতে এবং তার বাপের বাড়ির লোকজনদের সাথে দেখা করতে, মানে আমাদের সাথে দেখা করতে। মা আমাদের সুখ দুঃখ সব দেখবেন, যা দুঃখ রয়েছে তা হরণ করবেন এবং সুখ সমৃদ্ধি আমাদের আশীর্বাদ করবেন। আচ্ছা, এই প্রভু বাড়িতে যে পুজোটা হয় আজ কত বছর ধরে? প্রায় 200 বছর হতে চলল। মহারাজ ঈশানচন্দ্র মাণিক্যর বাহাদুর থেকে এখানে পুজো হচ্ছে। আমাদের আদির বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে মহারাজ গুরু করে এনে আমাদের স্থাপন করে এখানে। সেই ঈশানচন্দ্র মাণিক্য বাহাদুর থেকে আজ অবধি চলছে। 200 বছর, প্রায় 200 বছর হয়ে গেছে, না হবে, এরকম জায়গায় দাঁড়িয়ে আছে আমরা। তো এই যে আমরা হচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর বংশের। নিত্যানন্দ মহাপ্রভু যদি 1 নম্বর হয়, তাহলে আমি 13 নম্বর পুরুষ। আচ্ছা। তো মহারাজের গুরু বাড়ির সেই সময় এই ঈশানচন্দ্র মাণিক্য বাহাদুর থেকে আজও চলছে এই প্রভু বাড়ির দুর্গা পূজা। আচ্ছা, মানে আপনাদের পূর্বপুরুষরাই এখানে পুজো করে গেছেন, কাজ করে গেছেন। আপনি 13 নম্বর পুরুষ। আচ্ছা। না, 13 নম্বর বলতে মহারাজ যাকে এনেছেন সেই প্রভুপাদ হচ্ছেন বিপিন বিহারী প্রভু গোস্বামী। এটা একটা ছোট স্টোরি আছে, তো আমি ছোট করে বলছি। উনি ভ্রমণে বেরিয়েছেন। এখন যে লক্ষ্মীনারায়ণ মন্দির, সেখানে একটা বট গাছ আছে, বট গাছের নিচে একটা চাই ছিল, ভাঙা চাই, এটা মধ্যে বসে দাঁতন করছিলেন নিম ডাল দিয়ে। তো দেখছে অনেক লোক যাচ্ছে, কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাচ্ছ? তো বলছে আমরা রাজবাড়ি যাচ্ছি। পাশে কিন্তু রাজবাড়ি, উনি তো চেনে না। তো এক সময় দেখছেন বাঘের পিঠে করে সন্ন্যাসী যাচ্ছে। তো ওকে দেখে বলছে এও কি রাজবাড়ি যাচ্ছে? এক পথিক বলছে হ্যাঁ, উনিও রাজবাড়ি যাচ্ছেন। তো ওই চাইটার যেটার উপরে বসে আছে ওর দিকে তাকিয়ে বলছে চল তো রাজবাড়ি কোথায় যাই। ওই চাইটা সহকারে উনি রাজবাড়ি গিয়ে পৌঁছলেন। এত অলৌকিক সম্পন্ন ছিলেন উনি। তো উনাকে দেখে মহারাজ পায়ে ধরে প্রণাম করলেন, বলছেন প্রভু আপনি করতে গেলেন? বলছে আমি তো ভ্রমণে বেরিয়েছি, কি করে ত্রিপুরায় ঢুকে পড়ি, তো দেখছি সবাই আসছে, ভাবছি আমিও দেখে আসি কি হয়েছে। বলছে আমার যুবরাজ অসুস্থ, অনেক দিন বিছানায়, কেউ সুস্থ করতে পারছে না। বলছে আমি কি দেখতে পারি? বলছে হ্যাঁ দেখতে পারবেন। নিয়ে গেছে, কি দেখলেন? প্রভুপাদ বলছে আমি সুস্থ করে দেব, তো আমাকে 3 দিন একটা জায়গায় বসার জায়গা দাও। তো উনি মহারাজ তখন ওনাকে লক্ষ্মীনারায়ণ বাড়ির যে
যদি দাঁড়াই, বাঁ দিকে যে ঘরগুলি আছে একটা ঘর ছেড়ে দিলেন। 3 দিন উনি ভেতরে ছিলেন, বলছেন 3 দিনের মাথায় আমি ঘণ্টা ধ্বনি দেবো, তারপর দরজা খুলবে। সেই মোতাবেক ঘণ্টা ধ্বনি হলো, বের হলো, যুবরাজের কক্ষে গেলেন। কি করলেন উনি জানেন। মহারাজ যুবরাজ একদম উঠে বসলেন, একদম সুস্থ 100%। তো এই যে অলৌকিক ক্ষমতা, তো সব শেষ। তো তার আগে একটা শর্ত দিয়েছিলেন বিপিন বিহারী প্রভু গোস্বামী, আমার যে পূর্বপুরুষ। তো মহারাজ বলছে শর্তটা কি? বলছে আমি তোমার ছেলেকে সুস্থ করে দিলে ছেলেকে আমাকে দিতে হবে। তো প্রথম তো রাজা মেনে নিয়েছে সুস্থ হওয়ার লোভে। যখন সুস্থ হয়ে গেছে, তো প্রভুপাদ বলছে মহারাজ তুমি কিন্তু শর্ত দিয়েছ আমার কাছে। তখন মহারাজ ভাবছে আরে আমার তো একটাই সন্তান, আমি যদি দিয়ে দিই আমার রাজপাট কে করবে? তখন প্রভুপাদ বলছে না না, আমি তোর ছেলেকে নিয়ে কি করব? তো আপনি বললেন, এই কথার অর্থ হচ্ছে আমার কাছে দীক্ষিত করা। তো ও মহারাজের কুলগুরু আছে, তো কুলগুরু তো ত্যাগ করা যায় না। বলছে মহারাজ প্রভু আমার তো কুলগুরু আছে। সবচেয়ে মজার ব্যাপার ছিল ওনার কুলগুরুও নিত্যানন্দ বংশের, তাই না? তো একই বংশের, কাকা জ্যাঠার ঘরে যাচ্ছে। তো ওই গুরুদেব বললেন তুমি কথা দিয়েছো, অতএব কিছু হবে না, একই বংশের আমরা, এখন থেকে তুমি এই ঈশানচন্দ্র মাণিক্যকে দীক্ষিত করো। সেই সময় থেকে ঈশানচন্দ্র মাণিক্য বাহাদুর বলছে গুরুদেব আপনি চলে যাবেন বাড়িতে, আমি কার কাছে পরামর্শ নেব? পরে আর আমার সংসার আছে ওখানে, সবাইকে নিয়ে চলে আসুন। সেই সময় উনি বাড়িতে গিয়ে আমাদের যে এই বিগ্রহ নারায়ণশিলা, উনাকে আগে তো কেউ ছুতে পারে না, নারায়ণশিলা কাপড়ে পেঁচিয়ে গলায় বেঁধে সাঁতরে চলে আসে, গঙ্গার সাঁতরে চলে আসে, আর ফ্যামিলিকে নৌকায় পাঠিয়ে দেয়। একেবারে জলের কাছে নিয়ে দড়ি দিয়ে টানা থাকবে, ওপরে মিলিটারি প্রথায় সেলুট জানানো হবে, ফাঁকা আওয়াজ হবে, সম্ভাষণ জানাবে, একসাথে 2 মূর্তি বিসর্জন হয়ে যাবে। না না, আমাদের 2 বাড়ির, যে গুরু বাড়ি এবং মহারাজের বাড়ি, মানে অর্থাৎ প্রভু বাড়ির আর দুর্গা বাড়ির মধ্যে একই রকমভাবে পড়বে, চিৎ করে উপর হয়ে পড়ে। এবারের অঞ্জলির টাইমটা কি থাকবে? অঞ্জলির টাইম তো এবার তো মারাত্মক অবস্থা। সপ্তমী হচ্ছে 6টা 7টা 23, তো 7টা 23 সব মানুষের ঘুম থেকে উঠে না। আচ্ছা, এবার হচ্ছে অন্নভোগের পরে আর অঞ্জলি হয় না। তো 7টা 23 পরে যদি আমি অন্নভোগী হয়ে যায়, তা আমি অঞ্জলি দেবো কী করে? অষ্টমী হচ্ছে যতদূর মনে হচ্ছে 6টা 23, 6টা 44 ভোরবেলা। নবমী হচ্ছে 5টা 23, সেদিনই দশমী। 7টা 11-এর মধ্যে দশমী শেষ। তো এই সময় কে আসবে অঞ্জলি দিবে? আমি অঞ্জলি, সন্দেহ হবে, ওই এর মধ্যে সন্দেহ হবে, এর মধ্যে নবমীর যজ্ঞ হবে, মানে যে পুজো করবে তার অবস্থা খুব কাহিল। তো আমি ভাবছি সবার তো একটা ইচ্ছা থাকে বছরে একবার মাকে অঞ্জলি দেওয়ার। তা আমি ভাবছি অন্নভোগ করার পর মাকে 1 ঘন্টা রেস্ট দেব, কারণ আমরা তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট চাই। 1 ঘন্টা রেস্টের পরে আবার মন্দির খুলে দেব সবার অঞ্জলি দেওয়ার জন্য। নাহলে তো সবাই তো মনে কষ্ট পাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই সময়টা দেওয়ার জন্য, আর অবশ্যই আপনার বছরটা খুব ভালো কাটুক, এই শারদ উৎসবটা যেন অনেক অনেক ভালো কাটে আপনার সঙ্গে, কিন্তু আপনাদেরও বলছি আপনাদের শারদ উৎসব যেন খুব ভালো কাটে। এখানে আমাদের শেষ করছি আজকের আলাপচারিতা। একজন প্রভুর বাড়ির একজন পণ্ডিতের সাথে এতক্ষণ বসেছিলাম, কথা বলেছিলাম। প্রত্যেকে ভালো থাকবেন। নিউজ নাও।